একাত্তরের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, রাজাকার আলবদর আল শামস কুখ্যাত সেই বিরোধিতাকারীদের ব্যাপারে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রী। তিনি সুযোগ দিয়েছেন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা তাদের ভুল বুঝতে পারলেই, ক্ষমা চাইলেই ব্যাপারটার সমাধান হয়ে যাবে। অসাধারণ একটা ব্যাপার। মানে তিনি বাংলাদেশকে আর বিভক্ত রাখতে চান না। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এরকম ফালতু ব্যাপার নিয়ে আর আলোচনা হোক, সেটা তিনি চান না। বাংলাদেশটা ক্রমেই যে অসাধারণ দিকে যাচ্ছে, অসাধারণ একটা গতিপ্রাপ্ত হচ্ছে এবং মানে আমরা অনেক কিছু এখন ভুলে যেতে চাই, ভুলে গিয়ে নতুন করে শুরু করতে চাই। এই যে বার্তা, এই বার্তাটা বাংলাদেশে আমার মনে হয় যে রাজনীতিতে নতুন গতি প্রবাহ তৈরি করবে। এই বার্তাটার পক্ষে কেউ থাকতে পারেন, বিপক্ষেও কেউ থাকতে পারেন। আমি মাঝামাঝি অবস্থানে থাকতে চাইছি আপাতত। ভিডিওর শেষ পর্যন্ত কোন অবস্থানে আমার অবস্থান হবে সেটা হয়তো আপনারা পরিষ্কার হয়ে যাবেন। তবে এটা নিয়ে আলোচনা করব। মুক্তিযুদ্ধ মন্ত্রী যখন বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এসব মানে অযথা বিতর্ক, এটা আর প্রয়োজন নেই বাংলাদেশের। এবং একই অনুষ্ঠানে স্পিকার বলছেন যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে চাননি, তাকে জোর করা সত্ত্বেও, তাজউদ্দিন আহমেদরা তাকে জোর করেছিল, তবুও তিনি স্বাধীনতার ঘোষণা দিতে চাননি বলেই তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধটা মূলত তার নেতৃত্বেই হয়েছিল। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে বাংলাদেশের রাজনৈতিক বাকবদলের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে বদলে যায় এবং বদলে দেওয়ার চেষ্টা করা হয় বিভিন্ন সময়, বিভিন্ন সরকার। আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছি, বিএনপি সরকারের আমলেও দেখেছি। এখনকার এই বদলটা আপনি কিভাবে দেখছেন সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি আজকে রাওয়া ক্লাবে একটা অনুষ্ঠানে দারুণ সব মন্তব্য করেছেন। রাওয়া ক্লাবের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে রাওয়া ক্লাবের যিনি সভাপতি তিনি উপস্থিত ছিলেন। তার মানে নেতৃত্বেই এই অনুষ্ঠানটা হয়েছে, যাকে আমরা ইদানিং টেলিভিশন টক শোতে মুক্তিযুদ্ধ বিরোধী নানা ন্যারেটিভ তৈরি করতে দেখছি। সেটা ভিন্ন কথা। মুক্তিযুদ্ধ মন্ত্রী কি বলছেন এবং সেখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, আমাদের মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার, তিনি কি বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একাত্তর টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, একাত্তর নিয়ে বিতর্কিতদের দায় স্বীকার ও ক্ষমার আহ্বান মুক্তিযুদ্ধ মন্ত্রীর। অর্থাৎ যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, রাজাকার আলবদর আল শামস, তাদেরকে বলছেন তিনি যে আপনারা আপনাদের দায় স্বীকার করেন যে এটা ভুল ছিল এবং ভুল স্বীকার করেন, ক্ষমা চান, ল্যাটাফাটা চুকে যাক। এটা নিয়ে আর আমরা এটা জিইয়ে রাখতে চাই না। অর্থাৎ এটার মাধ্যমে এরকম একটা বার্তাও হতে পারে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছিল, সেই বিচার কার্যক্রমও হয়তো ইতি টানতে চাইছে সরকার। আমি জানি না কি করতে চাইছে, হয়তো যা করবে ভালোর জন্যই করবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিতদের নিজেদের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। একই সঙ্গে স্বাধীনতার পক্ষে বিপক্ষে কথা বলে দেশকে আর বিভক্ত না করার জন্য সবার প্রতি আহ্বান জানান। পক্ষে বিপক্ষে কথা আর বলা যাবে না, মানে স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষের শক্তি, এগুলো আর বলা যাবে না। বিপক্ষের শক্তিকেও স্বাধীনতার পক্ষের শক্তি ভাবতে হবে, অথবা পক্ষের শক্তিকেও বিপক্ষের শক্তি ভাবতে হবে, মানে এক কাতারে আসতে হবে। আমরা যেমন নামাজ পড়তে গেলে এক কাতারে সবাই, উঁচু নিচু, ধনী গরিব সবাই এক কাতারে দাঁড়ায়, তেমনই মুক্তিযুদ্ধ নিয়ে আর কোনো বিভাজন থাকা যাবে না। মুক্তিযুদ্ধের ওই ব্যাপারটা আসলে ভুলে যেতে হবে আমাদের। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন।
তিনি বলেন, স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে অবান্তর বিতর্ক তৈরি করে দেশকে বিভক্ত করা যাবে না। শব্দটার লক্ষ্য করুন, স্বাধীনতার পক্ষে বিপক্ষে অবান্তর বিতর্ক, অর্থাৎ স্বাধীনতার পক্ষে কে বিপক্ষে কে ছিল, এই কথাগুলো এখন তিনি মনে করছেন অবান্তর, অহেতুক, অযৌক্তিক, অপ্রয়োজনীয়। অবান্তর শব্দের প্রতিশব্দ যদিও ওইগুলো না, অবান্তর অনেক বেশি নেগেটিভ শব্দ, সেটাকেই তিনি বোঝাচ্ছেন। অবান্তর কথা বলা যাবে না, মানে এরকম ভুল ভাল, এরকম অযথা নোংরামি এগুলো করা যাবে না। দেশ গড়ে তুলতে এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ৭১-এর ভূমিকা নিয়ে বিতর্কিত, জাতিকে ঐক্যবদ্ধ করার স্বার্থে তাদের অতীত দায় স্বীকার করে ক্ষমা চেয়ে মূল ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি। অর্থাৎ রাজাকার যারা রয়েছেন তারা জাস্ট এখন বলবেন যে আমরা এটা করেছি, এটা আমাদের ভুল হয়েছিল, শেষ, তাদের অধ্যায় শেষ, ওই অধ্যায় আর থাকবে না। পার্বত্য চট্টগ্রাম নিয়েও কথা বলেছেন। বিশেষ অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস একদিন বিস্তারিতভাবে উন্মোচিত হবে। তিনি বলছেন যে একদিন বিস্তারিতভাবে উন্মোচিত হবে, এবং সেই অনুষ্ঠানেই তিনি উন্মোচন করছেনও কিছুটা। কিভাবে উন্মোচন করছেন তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় কারা প্রকৃত অর্থে দেশের সাধারণ জনগণের পক্ষে দাঁড়িয়েছিল এবং বুক চিতিয়ে মুক্তিবাহিনী গড়ে তুলেছিল, তা ইতিহাসে একদিন সুনির্দিষ্টভাবে লেখা থাকবে। অবশ্যই লেখা থাকা উচিত, কিন্তু সেটা কারা লিখবেন, কি লিখবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলছেন যে ক্র্যাকডাউনের আগে অনুরোধ করা সত্ত্বেও স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি শেখ মুজিবুর রহমান। অর্থাৎ মানে তাকে অনুরোধ করা হয়েছে, তিনি তাজউদ্দিন আহমেদরা তাকে অনুরোধ করেছেন স্বাধীনতার ঘোষণা দেন ২৫শে মার্চের রাতে, কিন্তু তিনি দেননি। না দিয়ে তিনি পাকিস্তানি বাহিনীর আতিথ্যতা গ্রহণ করেছেন, গ্রহণ করে তিনি পাকিস্তানে আরামায়েশে জীবনযাপন করেছেন। আর এদিকে এই জাতির মহাক্রান্তি লগ্নে চট্টগ্রামে একজন মেজর, আর্মির একজন মেজর, যিনি তখন পাকিস্তান বাহিনীতে তো চাকরি করতেন, তিনি মনে করলেন যে এই জাতিকে উদ্ধার করা দরকার। সেই কারণে তিনি মানে কালুরঘাট বেতার কেন্দ্রে গেলেন, গিয়ে ওই মধ্যরাতে ২৫শে মার্চের মধ্যরাতে যখন জাতি দিশেহারা, তখন তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। সাবেক কর্মকর্তা, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামরিক বেসামরিক আমন্ত্রিত অতিথিরা যেখানে উপস্থিত ছিলেন। স্পিকারের এই বক্তব্য নিয়ে নানা গণমাধ্যমে আলাদা আলাদা নিউজ হয়েছে। স্টার নিউজের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ক্র্যাকডাউনের আগে অনুরোধ করা সত্ত্বেও স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি শেখ মুজিবুর রহমান। মেজর জিয়াউর রহমানই সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটি প্রকৃত সত্য। তিনি বলছেন যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাস একদিন উন্মোচিত হবে। আবার তিনি সেই একই অনুষ্ঠানে বলছেন যে শেখ মুজিব তিনি আসলে পাকিস্তান বিভক্ত হোক এটা চাননি, অখণ্ড পাকিস্তান চেয়েছেন, এবং তৎকালীন সময়ে জাতি যখন দিশেহারা, তখন দিশেহারা জাতিকে একটা কুল দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। ভালো কথা। এই কথার পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে চায় না, শুধুমাত্র একটা কথা বলে শেষ করতে চাই। মুক্তিযুদ্ধ মন্ত্রীর যে বক্তব্যটা আমার কাছে ভাল লাগছে, মানে অসাধারণ বক্তব্য, তাই তো হওয়ার কথা। স্বাধীনতার ৫৬ বছর প্রায় হতে চলল, ৫৫ বছর পেরিয়ে এই সময়ে কেন মানে অযথা মানে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি আওয়ামী লীগের মতো করে কেন কথা বলতে হবে? এখন তো অন্য দলের মতো করে কথা বলতে হবে। এখন আমাদের ল্যাঙ্গুয়েজটা সবারই হওয়া উচিত জামাতের মতো করে। জামাতের মতো করে আমরা বলবো মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের কোনো শক্তি নেই, মুক্তিযুদ্ধ ওখানে হয়ে গেছে, ৫৫ বছর আগের কথা, এগুলো ভুলে যান, এগুলো নিয়ে আর মানে কথা বলার দরকার নেই। যদিও সেই অনুষ্ঠানে রাওয়া ক্লাবের সভাপতি মানে স্পিকার মেজর হাফিজকে নতুন মুক্তিযুদ্ধের নতুন উপাধি দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রীকে আহ্বান জানিয়েছেন, সেটাও বোধহয় অপ্রয়োজনীয় হয়ে যায়। কারণ ৫৫ বছর পরে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এই বিতর্কই যেহেতু করা যাবে না, সেহেতু ওই খেতাব নিয়ে আর কি হবে, সেটা বোধহয় অবাস্তব হয়ে যায়। কিন্তু যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল তারা যদি আজকে বলে যে তারা তাদের কাজটা ঠিক করেনি, ভুল করেছে, ভুল স্বীকার করলো, তাহলে তারা মূল স্রোতে চলে আসলো। তাদেরকে নিয়ে আমরা একসাথে গলাগলি ধরে দেশ গড়ব, বৃহত্তর ঐক্যের স্বার্থে এটা করব। ঠিক একই কথা
মুক্তিযুদ্ধ তো অনেক বড় জিনিস বোধহয় ছিল, আমি জানি না এখন সংজ্ঞা পরিবর্তন হয়েছে কিনা। মুক্তিযুদ্ধ তো অনেক বড় ব্যাপার ছিল বাংলাদেশের, বাংলাদেশ নামক এই দেশটার অভ্যুদয় যখন হয়েছিল, সেই এত বড় ব্যাপারকে কেন্দ্র করে দেশের বিপক্ষে যারা অস্ত্র ধরল এবং বাংলাদেশের ৩০ লক্ষ মানুষকে মারা, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নেওয়ার কাজগুলো যাদের সহায়তাই হলো, তারা যদি আজকে বলে যে ওটা আমাদের কাজ ঠিক ছিল না, ভুল ছিল, তাহলে তাদেরকে যদি আমি গলা জড়িয়ে বন্ধুত্ব করতে পারি, তাহলে ২৪-এর আন্দোলনটা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের চাইতে বড় কিছু না। ২৪-এর আন্দোলন এবং মানে ৮৪০-৪৩ জনের গেজেট প্রকাশ করা হয়েছে, মানে মৃত্যুর গেজেট প্রকাশ করা হয়েছে সরকারিভাবে। জাতিসংঘের রিপোর্টে ১৪০০ জন মানুষ মারা যাওয়ার কথা বলা হয়েছে। ৩০ লক্ষ জীবনের প্রসঙ্গে যদি মানে ওটা আমার ভুল হয়েছে, ওর জন্য আমি ক্ষমা চাই, এটুকু বললেই যদি মূল স্রোতে আসা যায়, সবার বন্ধুত্ব হয়ে যায়, তাহলে ১৪০০ জন মৃত্যুর ক্ষেত্রে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের লোকজন যদি বলে যে ওটা আমাদের ভুল হয়েছে, এটা আমরা ভুলে যাই, সরি, এটুকু যদি বলে, তাহলে কি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যে মানে বিচার কাজ চলছে, সেই বিচার কাজগুলো বন্ধ হয়ে যাবে? বন্ধ করে দিয়ে বিএনপি কিংবা এই মুক্তিযুদ্ধ মন্ত্রী কিংবা বর্তমানে আমরা যারা সাধারণ মানুষ, তারা সবাই আওয়ামী লীগকে ওয়েলকাম করে গলা জড়িয়ে ধরে বলবো চলেন আমরা একসাথে দেশ গড়ি? আমার মনে হয় যে ওটা যদি হয় তাহলে এটাও হওয়ার কথা, মানে তুলনামূলক চিত্রে সেটাই হয়, কারণ ওটা অনেক বড় ব্যাপার, এটা অনেক ছোট ব্যাপার, যদিও অনেকের কাছে ওইটার চাইতে এটা অনেক বড়। প্রফেসর ইউনূসের মানে হাতে এরকম একটা অপশন ছিল, যদিও সেই অপশনটা তিনি কাজে লাগাননি, ঐক্যের বদলে বিভাজন তৈরি করেছেন। এখন যদি মুক্তিযুদ্ধের প্রসঙ্গে আমরা ঐক্যের সুর, মানে ঐক্যের সুরে গান গাইতে পারি, তাহলে তো আওয়ামী লীগের প্রসঙ্গে বাস্তবিকভাবে সেই উদাহরণ আসবে যে আওয়ামী লীগ যদি বলে যে এটা আমরা ঠিক করিনি, এটা আমাদের ভুল হয়েছে, সমস্ত বিচার কার্যক্রম বন্ধ হয়ে যাবে? আওয়ামী লীগের যত নেতাকর্মী জেলে রয়েছে তাদেরকে কি জেল থেকে মুক্তি দেওয়া হবে? তারা আবার নতুন করে রাজনীতি করতে পারবে, নির্বাচন করতে পারবে? আগামী স্থানীয় সরকার নির্বাচনে তারা মানে সাড়ম্বরপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করতে পারবে? এই প্রশ্নটা কিন্তু আসবে। এই প্রশ্ন যখন আসবে, তখন আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী কী উত্তর দেবেন সেটা জানার অপেক্ষায় আমরা থাকতে চাই। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।